everyone. Welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rogin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। অ্যাভেঞ্জার্স ডুমসডে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। এটি হতে চলেছে মার্ভেলের সবথেকে বড় চমক। তবে অভিনেতা এবার ফিরছেন আর আয়রন ম্যানের ভূমিকায় নয়। একদমই ঠিক শুনছেন। ভাবুন তো, যে মানুষটা এমসিইউ শুরু করেছিলেন তিনি আবারও ফিরছেন, তবে এবার নায়কের চরিত্রে নয়, তিনি আসছেন সব থেকে বড় খলনায়কের চরিত্রে। একদমই তাই, মার্ভেল ইউনিভার্সের অন্যতম বড় একটি সিদ্ধান্ত, যেখানে রবার্ট ডাউনি জুনিয়রকে আর আয়রন ম্যানের ভূমিকায় নয়, দেখা যেতে চলেছে ডক্টর ডুমের ভূমিকায়। তবে কেন হঠাৎ এই সিদ্ধান্ত? অনেকেই মনে করছেন একের পর এক সিনেমা এবং সিরিজের মুক্তির পরে এমসিইউ তার আগের উত্তেজনা হারিয়ে ফেলেছে দর্শকদের মধ্যে এবং স্বাদের কিছু পরিবর্তন আনতেই এই বড় সিদ্ধান্ত। এক পক্ষ যেমন বলছে এটি এমসিইউ এর একটি অন্যতম বড় সাহসী সিদ্ধান্ত, তেমনি অন্য পক্ষ আবার বলছে এর মাধ্যমেই এমসিইউ তার পূর্বের জনপ্রিয়তা ফিরে পেতে পারেন। এখন দেখার তার ভক্তরা রবার্ট ডাউনি জুনিয়রের এই নতুন চরিত্রকে কতটা একসেপ্ট করতে পারে। সময়ই তা বলে দেবে। যে মানুষটা পুরো এমসিইউকে শুরু করেছিলেন সেই রবার্ট ডাউনি জুনিয়র আবারও ফিরছেন, কিন্তু এবার তিনি আর নায়ক নন, তিনি হতে চলেছেন মার্ভেল ইউনিভার্সের সবথেকে ভয়ঙ্কর ভিলেন। হ্যাঁ, একদমই ঠিকই শুনছেন, অ্যাভেঞ্জার্স ডুমসডেতে তিনি অভিনয় করছেন ডক্টর ডুমের চরিত্রে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল মার্ভেল? এই সিনেমায় রয়েছেন কারা? একের পর এক সিনেমা এবং সিরিজ মুক্তির পর অনেকেই মনে করেছিলেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স আগের মতো উত্তেজনা আর তৈরি করতে পারছে না। ঠিক সেই সময়ই আসে বড় ঘোষণা, অ্যাভেঞ্জার্স ডুমসডে। এই ছবি হতে চলেছে এমসিইউর পরবর্তী বিশাল ইভেন্ট ফিল্ম। আর সবচেয়ে বড় খবর, রবার্ট ডাউনি জুনিয়র এবার ফিরছেন, তবে টনি স্টার্ক হিসেবে নয়। তিনি অভিনয় করবেন কিংবদন্তি কমিক বুক ভিলেন ডক্টর ডুমের চরিত্রে। এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছে এটি মার্ভেলের সবথেকে সাহসী সিদ্ধান্ত, আবার কেউ বলছেন এটাই এমসিইউকে আবার পুরনো জনপ্রিয়তায় ফিরিয়ে আনবে। শুধু রবার্ট ডাউনি জুনিয়রই নন, এই সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে মার্ভেলের একাধিক জনপ্রিয় সুপারহিরোকে। থাকছেন নতুন ক্যাপ্টেন আমেরিকার স্যাম উইলসন, থর, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা এবং নতুন প্রজন্মের আরও বেশ কয়েকজন সুপারহিরো। শুধু তাই নয়, মাল্টিভার্সের দরজা খুলে যাওয়ায় পুরনো একাধিক পরিচিত মুখও ফিরতে পারে বলেই জোর গুঞ্জন চলছে। যদিও মার্ভেল এখনও সব চরিত্রের বিষয় আনুষ্ঠানিক ঘোষণা করেনি। কমিক্সের ইতিহাসে ডক্টর ডুমকে শুধুমাত্র একজন বিশাল ভিলেন বললে ভুল হবে। তিনি একাধারে বিজ্ঞানী, জাদুকর, কৌশলী শাসক এবং মার্ভেলের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। তার বুদ্ধিমত্তা টনি স্টার্কের সমান, আবার ম্যাজিকের শক্তিতেও তিনি অসাধারণ দক্ষ। সেই কারণেই অ্যাভেঞ্জার্সদের জন্য তিনি হতে পারেন সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। অনেকেই মনে করেছেন অ্যাভেঞ্জার্স ডুমসডে শুধু একটি সিনেমা নয়, বরং এমসিইউ এর নতুন যুগের সূচনা হতে চলেছে। বলিউডের অন্যতম বড় সুপারস্টার অক্ষয় কুমার, তার ছেলে আরব ভাটিয়াও কি এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত থাকতে চান? অন্যান্য সেলিব্রিটিদের ছেলে মেয়েদের মতো অক্ষয় কুমারের ছেলে আরবকে সচরাচর অতটা লাইমলাইটে দেখা যায় না। তিনি আলোর তলায় থাকতে এমন কিছু পছন্দ করেন না, তিনি নিজেকে গুটিয়েই রেখেছেন। তবে যখনই তাকে কোথাও দেখা যায়, তার দাদু 70-এর দশকের জনপ্রিয় সুপারস্টার রাজেশ খান্নার সাথেই বারবার তার তুলনা টেনে আনা হয়। তবে তিনিও কি তার মা, বাবা এবং দাদুর মতো এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকতে চান? সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার নিজেই তার ছেলের সম্পর্কে জানান। তিনি জানান যে তিনি আর তার ছেলে অনেকটাই একই রকম। তারা দুজনেই স্বাস্থ্য সম্পর্কে দারুণভাবে সচেতন এবং দুজনেই প্রচন্ডভাবে নিজের কাজে মনোযোগী। তবে এই মুহূর্তে আরব ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চান না, এমনটাই জানান তার বাবা অক্ষয় কুমার। বরং ফ্যাশন ওয়ার্ল্ডের প্রতি তার অনেক বেশি আগ্রহ এবং সেটা নিয়েই তিনি এগোতে চান। তার বাবা এই প্রসঙ্গে বলেন যে তিনি কখনোই নিজের সিদ্ধান্ত ছেলের ওপরে চাপিয়ে দেন না, বরং তিনি বারবার ছেলেকে এটাই বলেন
যে সে যেন যাই করুক না কেন একজন ভালো মানুষ হয়। তার কথায় আরব ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চান না, বরং গ্রামে গিয়ে ফ্যাশন, বিভিন্ন ধরনের প্রিন্ট এইসব নিয়ে শেখার আগ্রহ তার অনেক বেশি। এই প্রসঙ্গে তার বাবা এই কথাই জানান যে তার ছেলের ভবিষ্যৎ কি হবে তা তার ছেলে নিজেই নির্ধারণ করবে। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ছেলে আরব চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন। তিনি প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তিনি খুব কম সময়ে জনসমক্ষে আসেন। তবে যখনই তিনি আসেন, মানুষ তাকে তার দাদু এবং 70-এর দশকের সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে তুলনা করে। কিন্তু আরব কি তার দাদু, ঠাকুমা বা মা এবং বাবার মতো চলচ্চিত্র জগতের অংশ হতে চান? সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার তার ছেলে আরবের আয় এবং ভবিষ্যতে তিনি কি করতে চান সেই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন। অক্ষয় কুমার নিজের সঙ্গে তার ছেলের তুলনা করেছেন এবং তার পছন্দ অপছন্দ নিয়ে আলোচনাও করেছেন। তার ছেলে আরব কোন ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চায় সেই বিষয়েও তিনি স্পষ্ট করেছেন। চলুন জেনে নেওয়া যাক অক্ষয় কুমার তার ছেলে সম্পর্কে কি কি বলছেন। ছেলে আরব ভাটিয়া সম্পর্কে বলতে গিয়ে অক্ষয় বলেন, আমরা দুজনেই বেশ একই রকম। সে তার স্বাস্থ্য নিয়েও খুব সচেতন। আমিও একই রকম পরিস্থিতিতে আছি। সে খুবই লম্বা এবং খুব মনোযোগী। আরব নাকি কাজ করতে ভালোবাসে। কিন্তু সিনেমায় যোগ দিতে চায় না, তার এমন কোনো পরিকল্পনা নেই। সে ফ্যাশন জগতে যেতে চায়। বেচারা এখনো 4,500 টাকার চাকরি করছে। চাকরির এই কথা শুনে হতবাক সিনেপ্রেমীরা। অনেকেই এই প্যারেন্টিংকে বাহবা জানিয়েছে, আবার অনেকের মতে এটা নিছকই বাড়িয়ে বলা কথা। একজন কোটিপতি বাবার সন্তানরা জন্মসূত্রেই কোটিপতি হয়, সেখানে মাত্র 4,500 টাকার বেতনের কাজ করছেন খোদ খিলাড়ি পুত্র। অক্ষয় পুত্র আরবের এই বেতনের অঙ্ক হজম হচ্ছে না বহু সিনেপ্রেমীদের। অক্ষয় কুমারের কথায় আরব গ্রামে গিয়ে ফ্যাশন, বিভিন্ন ধরনের প্রিন্ট ইত্যাদি সম্পর্কে শেখে। আমি তাকে খুব বেশি জ্ঞান দিই না। কিন্তু আমি তাকে বলেছি যেন সে কখনোই কাউকে কষ্ট না দেয়, জানিয়েছেন অভিনেতা। বলিউডে ফের বড়সড় ধাক্কা। একটি বায়োপিক থেকে সরে দাঁড়ালেন অভিনেতা আমির খান এবং তারপরেই ফের নতুন নায়কের সন্ধানে বেরিয়েছেন প্রযোজক শ্রদ্ধা কাপুর।
সম্প্রতি ভারতের অন্যতম উদ্যোক্তা অশ্বিনী গ্রোভারের জীবনকে কেন্দ্র করে তৈরি হচ্ছিল একটি বায়োপিক, এবং সেখানেই মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তবে সম্প্রতি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান তিনি। কেন এমন হলো? শোনা যাচ্ছে পরিচালকের সঙ্গে মতবিরোধী নাকি এর প্রধান কারণ। চরিত্রের গঠন, সিনেম্যাটিক ভিউ এবং চিত্রনাট্য সবটা মিলিয়ে পরিচালকের সাথে মতবিরোধ দেখা যায় আমির খানের, এবং তার পরবর্তীতেই তিনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। তাহলে কি এত বড় বাজেটের একটি প্রজেক্ট বন্ধ হয়ে যেতে চলেছে? এই প্রজেক্টে অভিনেত্রীর পাশাপাশি প্রযোজকের ভূমিকায়ও আছেন শ্রদ্ধা কাপুর। তাই এই বিগ বাজেটের ছবির যাতে বড় ক্ষতি না হয়ে যায়, সেই জন্য নতুন নায়কের খোঁজে বেরিয়ে পড়েছেন শ্রদ্ধা কাপুর। একজন ব্যবসায়ী যার চরিত্রে দারুণভাবে স্যুট করে এমন একজন নায়কের খোঁজেই আছেন গোটা ইউনিট। এখন দেখার এই সিনেমার ভবিষ্যৎ কি হতে চলেছে, নতুন অভিনেতাকে কতদিনের মধ্যে পাওয়া যাচ্ছে এবং কাকে আমরা দেখতে চলেছি অশ্বিনী গ্রোভারের চরিত্রে। বলিউডে আবারও বড়সড় ধাক্কা। একদিকে আমির খান হঠাৎ করেই ছেড়ে দিলেন বহু আলোচিত একটি বায়োপিক, অন্যদিকে নতুন নায়কের খোঁজে নেমেছেন শ্রদ্ধা কাপুর। বলিউডে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে একটি বড় বাজেটের ছবি। ভারতের অন্যতম পরিচিত উদ্যোক্তা এবং ভারতের প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা অশ্বিনী গ্রোভারের জীবনকে নিয়ে তৈরি হতে চলা ছবিতে বড় পরিবর্তন। ছবি থেকে সরে দাঁড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান, আর এরপরই নতুন নায়কের খোঁজে নেমেছেন অভিনেত্রী ও প্রযোজক শ্রদ্ধা কাপুর। বলিউড সূত্রের খবর, অশ্বিনী গ্রোভারের জীবন নিয়ে যে বায়োপিকের পরিকল্পনা করা হয়েছিল, সেখানে প্রথমে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের। শুধু অভিনয় নয়, ছবির সৃজনশীল দিক নিয়েও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলেই জানা যায়। কিন্তু প্রজেক্টের গল্প, চরিত্রের উপস্থাপনা এবং চিত্রনাট্য নিয়ে পরিচালক ও চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে মতবিরোধ তৈরি হয়। এই সৃজনশীল মতপার্থক্যই শেষ পর্যন্ত এতটা বাড়ে যে আমির খান প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আমির খান কিংবা ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ পায়নি। এই ছবির সঙ্গে শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, বরং প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন শ্রদ্ধা কাপুর। আমিরের বিদায়ের পর পুরো প্রজেক্ট থমকে যাতে না যায়, সেই কারণেই নাকি তিনি এখন নতুন মুখ খুঁজতে শুরু করেছেন। প্রযোজনা সংস্থার তরফ থেকে এমন একজন অভিনেতার সন্ধান চলছে, যিনি একদিকে ব্যবসায়ীর আত্মবিশ্বাস, অন্যদিকে বিতর্কিত ব্যক্তিত্বের জটিলতা দুই পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারবেন। বলিউডে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে কে হতে পারে সেই নতুন নায়ক। অশ্বিনী গ্রোভার ভারতের স্টার্টআপ জগতের অন্যতম আলোচিত নাম। আমির খান সরে দাঁড়ানোয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই ছবির ভবিষ্যৎ কি। বলিউডের একাধিক সূত্রের দাবি, নির্মাতারা প্রজেক্ট বাতিল করছেন না, বরং দ্রুত নতুন অভিনেতাকে চূড়ান্ত করে প্রি প্রোডাকশনের কাজ এগিয়ে নিয়ে যেতে চলেছেন। বলিউডে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে প্রতিবাদ জানান তো অনেকেই, কিন্তু ৭৫ বছর বয়সে টিয়ার গ্যাসের মধ্যেও হেঁটে আন্দোলন করতে পারেন কজন? সম্প্রতি শাবানা আজমিকে দেখা গেল দিল্লির আন্দোলনে অংশগ্রহণ করতে। দিল্লিতে ছাত্রদের সংসদ চালু অভিযানে হাঁটলেন তিনি বাকি ছাত্রছাত্রীদের সঙ্গে। তবে যেখানে বাকি ছাত্রছাত্রীরা অনেকেই 18-র নিচে বা 20-র ওপরে, সেখানে একজন ৭৫ বছর বয়সী মহিলাকে একই সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখা গেল টিয়ার গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়তে, কিন্তু তারপরও আন্দোলন থামেনি। সম্প্রতি দিল্লিতে যে আন্দোলন হয়েছে তাতে দেখা গেছে শাবানা আজমিকে সম্পূর্ণভাবে তাদের সঙ্গে সহযোগিতা পোষণ করতে। প্রথম থেকেই আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশে তিনি ছিলেন, এমনকি 20 তারিখের সংসদ চালু মার্চেও তাকে হাঁটতে দেখা গেছে, এবং সেই নিয়েই কথা হচ্ছে এখন বলিউডে। এতটা বয়স হয়ে যাওয়ার পরেও তিনি যেভাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন, তা অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে দারুণ অনুপ্রেরণাজনক। একা শাহানা আজমি নয়, এর সঙ্গে নাম জড়িয়েছে আরো অনেক বলিউড তারকার।
তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রিতেশ দেশমুখ, হুমা কুরেশি, আতুল কুলকার্নি, দিয়া মির্জার মতো প্রমুখেরা। এরা প্রত্যেকেই নিজেদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই সমস্ত আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সমর্থনে পোস্ট করেছেন। তবে শাহানা আজমির পাশাপাশি আরো একটি বড় নাম দেখা গেছে এই আন্দোলনে, যিনি হলেন প্রকাশ রাজ। আন্দোলনের অনেক আগে থেকেই 20শে জুলাইয়ের মার্চে পর্যন্ত তাকে হাঁটতেও দেখা গেছে। তবে বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের সমর্থন জানানোর মধ্যেও 75 বছর বয়সে একজন মহিলার একসঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটে যাওয়া সত্যি এক বিরল ঘটনা। বলিউড মানে শুধু সিনেমা, গ্ল্যামার আর রেড কার্পেট নয়। বহু তারকা বছরের পর বছর সামাজিক আন্দোলন, মানবাধিকার, নারী অধিকার, পরিবেশ রক্ষা কিংবা কৃষক আন্দোলনের মতো নানা ইস্যুতে সরব থেকেছেন। সম্প্রতি আবারও সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি। দিল্লিতে ছাত্রদের চলো সংসদ কর্মসূচিতে তার উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি নতুন কিছু, নাকি দীর্ঘ 4 দশকের আন্দোলনেরই আরেকটি অধ্যায়? 20শে জুলাই দিল্লির জনতার ভিড়ে দেখা যায় 75 বছর বয়সের শাবানা আজমিকে। শিক্ষার্থীদের সঙ্গে সংসদের দিকে পদযাত্রায় অংশ নেন তিনি। প্রতিবাদ চলাকালীন টিয়ার গ্যাসের ধোঁয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অ্যাজমার সমস্যা দেখা দিয়েছিল। তারপরেও তিনি কর্মসূচি ছেড়ে চলে যাননি। পরে এক সাক্ষাৎকারে তিনি আবেগপ্রবণ হয়ে জানান, তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই তিনি সেখানে গিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক। একদল বলেন একজন শিল্পীর সমাজের পাশে দাঁড়ানোই তার দায়িত্ব। অন্যদিকে সমালোচকদের দাবি, একজন জনপ্রিয় অভিনেত্রীর উপস্থিতি মূল ইস্যুর চেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তবে শাবানা আজমির বক্তব্য স্পষ্ট, তিনি বহু বছর ধরেই সামাজিক ইস্যুতে সরব, তাই এটাও তার কাছে নতুন নয়। আসলে শাবানা আজমির সামাজিক সক্রিয়তার ইতিহাস আজকের নয়। 80-র দশক থেকেই তিনি বস্তিবাসীর অধিকার, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, সাম্প্রদায়িক সম্প্রীতি, শিশু অধিকার, এইডস সচেতনতা, গ্রামীণ উন্নয়ন এবং শিক্ষা নিয়ে প্রকাশ্যে কাজ করে আসছেন। মুম্বাইয়ের বস্তি উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার আন্দোলনে তাকে বহুবার দেখা গেছে। শুধু মিছিলেই নয়, সংসদের উচ্চকক্ষের মনোনীত সদস্য হিসাবেও তিনি বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। তার কাছে অভিনয় আর সামাজিক দায়বদ্ধতা দুটি সমান্তরাল পথ। শাবানা আজমির সাম্প্রতিক পদযাত্রা নিয়ে মতভেদ থাকতেই পারে। কেউ তার অবস্থানকে সমর্থন করবেন, কেউ সমালোচনা করবেন। তবে একটি বিষয় অস্বীকার করা কঠিন, তিনি দীর্ঘ কয়েক দশক ধরে নানা সামাজিক ইস্যুতে ধারাবাহিকভাবে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তার কাজকে কিভাবে মূল্যায়ন করবেন সেই সিদ্ধান্ত দর্শকেরই। নীতিশ তিওয়ারির বিগ বাজেট ছবি রামায়ণের ট্রেলার এখনো রিলিজ হয়নি, কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে গেল নতুন বিতর্ক। এবার ছবির কাস্টিং নিয়ে প্রশ্ন তুললেন বর্ষিয়ান অভিনেতা আন্নু কাপুর। ছবিতে মা সীতার চরিত্রে সাই পল্লবীকে নেওয়াটা তিনি ঠিক মেনে নিতে পারছেন না। তার মতে টেকনোলজির দিক থেকে ছবিটা হয়তো নতুন উচ্চতায় পৌঁছবে, কিন্তু মা সীতার মতো পূজনীয় চরিত্রের জন্য অভিনেতা বাছার বিষয়টা খুব দায়িত্বের। শুধু তাই নয়, আন্নু কাপুর এও জানিয়েছেন যে তিনি পরিচালক নীতিশ তিওয়ারিকে ব্যক্তিগতভাবে চেনেন না। ছবিটি নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে আন্নু কাপুর বলেন, কি বানাবে, যা বানাবে তা রামানন্দ সাগরের রামায়ণকে টেকনোলজির দিক থেকে অনেক পেছনে ফেলে দেবে। কিন্তু তারপর ভাবুন তো, আপনি সীতার চরিত্রে কাকে নিয়েছেন? সীতা তো মা। তার বক্তব্য, মা সীতা শুধু একটা সিনেমার চরিত্র নয়, তিনি কোটি কোটি মানুষের আস্থার কেন্দ্র। তাই এই ধরনের চরিত্রের জন্য অভিনেতা বাছাই করার সময় বিশেষ সংবেদনশীলতা এবং দায়িত্ববোধ থাকা জরুরি। আন্নু কাপুরের মতে ভিজুয়াল এফেক্টস, টেকনোলজি এবং প্রেজেন্টেশনের দিক থেকে নতুন রামায়ণ বেশ জমকালো হতে পারে। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে শুধু প্রযুক্তিই কোনো ছবিকে মহান করে তোলে না, চরিত্রের বিশ্বাসযোগ্যতাও ততটাই গুরুত্বপূর্ণ। যখন তাকে রামায়ণের পরিচালক নীতিশ তিওয়ারি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি অবাক করে দেওয়ার মতো উত্তর দেন। তিনি বলেন, আপনি যার নাম করছেন আমি তাকে চিনিই না, কে এসে কি করে আমি তো জানিই না। প্রায় 4000 কোটি টাকার বাজেটে তৈরি রামায়ণ ছবির ট্রেলার 2026 সালের 24শে জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়ে গেছে। এর আগে 18ই জুলাই নয়াদিল্লির ভারত মণ্ডপমে একটি জমকালো লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছিল, যেখানে ছবির তারকা এবং নির্মাতারা উপস্থিত ছিলেন। নীতিশ তিওয়ারির পরিচালনায় রামায়ণ পার্ট 1-এ ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, মা সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় ইয়াশ, ভগবান হনুমানের ভূমিকায় সানি দেওয়াল এবং লক্ষণের ভূমিকায় রবি দুবেকে দেখা যাবে। ছবির প্রথম পর্ব 2026 সালের অক্টোবরে এবং দ্বিতীয় পর্ব 2027 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবির সঙ্গীত তৈরি করেছেন অস্কার বিজয়ী হ্যান্স জিমার এবং AR রহমান।
দ্যাটস ইট ফর দ্য ডে। আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর গসিপ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।